আমরা জৈবযোগের নামকরণ শেষ করে আমরা এখন ফার্স্ট পেপার 3 নাম্বার চ্যাপ্টার যে পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন তার একটি গুরুত্বপূর্ণ টপিক অরবিটাল সংকরণ নিয়ে আলোচনা করব। তো যারা যুক্ত হয়েছো তারা ঠিকমতো দেখতে ও শুনতে পাচ্ছ কিনা আমাকে জানিয়ে দাও, এবং যারা এখনো যুক্ত হয় নাই তাদের যুক্ত করার জন্য লিঙ্কটি শেয়ার করো তোমাদের নিজেদের মেসেঞ্জার গ্রুপে। আমরা 1 মিনিট 2 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করব। তোমরা আমাকে জানাও যে তোমরা ঠিকমতো দেখতে ও শুনতে পাচ্ছ কিনা। ওকে, আমরা এই মুহূর্তেই ক্লাস শুরু করতে চাই, আর দেরি করতে চাই না। আসলে আমাদের পড়ার উদ্দেশ্য হচ্ছে অরবিটাল সংকরণ। তবে অরবিটাল সংকরণ পড়তে গেলে আমাদের আরও কিছু প্রিভিয়াস টপিক জেনে নেওয়া প্রয়োজন, যেগুলো আমাদের অরবিটাল সংকরণ পড়তে অনেক হেল্প করে। আর সেই টপিকগুলা আমরা এই মুহূর্তে একটু জেনে নিব। আজকে আমরা সংকরণ হয়তোবা শুরু নাও করতে পারি, তার আগে সংকরণ পড়ার জন্য যেসব বেসিক আইটেম আমাদের জানা দরকার আমরা সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। এবং খেয়াল করো, সেটা হচ্ছে আমি যে প্রশ্নগুলো করব সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে তোমরা কতটুকু জানো। নিশ্চয়ই বুঝতে পারছো সংকরণ হচ্ছে রাসায়নিক বন্ধনেরই একটা পার্ট। আমরা রাসায়নিক বন্ধন পড়তে গিয়েই কিন্তু সংকরণ পড়ি। তো এই জন্য আমাদের প্রথমে সমযোজী বন্ধন থেকে আলোচনা করতে হবে। নিশ্চয়ই তোমরা জানো যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনগুলো তৈরি হয় তাকে সমযোজী বন্ধন বলে। ইলেকট্রন শেয়ার করতে গিয়ে কিন্তু আমাদেরকে অরবিটালও শেয়ার করতে হয়। ইলেকট্রন শেয়ার করতে গিয়ে কি শেয়ার করতে হয়? অরবিটাল শেয়ার করতে হয়। আমরা এটা পড়ানোর সময় একটা মজার উদাহরণ দিয়ে থাকি যে দেখো, দুজন মানুষের মধ্যে একটা বন্ধন হচ্ছে যার নাম বিবাহ বন্ধন। এই বিবাহ বন্ধন নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে দেখবা এই বিবাহ বন্ধনটা মূলত হয় দুজন ব্যক্তির মধ্যে, একটা পাত্র আর একটা কি পাত্রী। কিন্তু খেয়াল করতে হবে এই দুজন ব্যক্তির মধ্যে যখন বন্ধন তৈরি হয়, আসলে এই ব্যক্তি দুইটার মধ্যে বন্ধন তৈরি হতে গিয়ে দুইটা পরিবারের মধ্যেও কিন্তু বন্ধন তৈরি হয়। ব্যক্তি দুইটার মধ্যে বন্ধন তৈরি করতে গিয়ে কিন্তু দুইটা পরিবারের মধ্যেও বন্ধন তৈরি হয়। অর্থাৎ আমরা জানি, হ্যাঁ, এই পড়াগুলো পর্ব 2 এর পড়া আর কি। আমরা আজকে বেসিক আইটেমগুলো একটু পড়ে নিয়ে আমরা আজকে সংকরণের দিকে অগ্রসর হব ইনশাল্লাহ। আগামী ক্লাস থেকে, আগামী সোমবার থেকে ফুল ফোর্সের সংকরণ নিয়ে আলোচনা হবে। আমরা এই মুহূর্তে সমযোজী বন্ধন সম্পর্কে যে কনসেপ্ট সেটা আগে বিল্ড করতে চাই। ওকে, তা আমরা কি বলছিলাম? দেখো, দুইটা ব্যক্তির মধ্যে বিবাহ বন্ধন হচ্ছে। এই দুইটা ব্যক্তির মধ্যে বন্ধন হতে গিয়ে দুইটা পরিবারের মধ্যেও কিন্তু বন্ধন হয়। কেন? কারণ এই ব্যক্তি দুইটা পরিবার থেকেই আসছে। ব্যাপারটা কিন্তু এরকম। ঠিক তেমনই আমরা জানি 9-10 থেকে সমযোজী বন্ধন হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। কিন্তু ইলেকট্রন কোথায় থাকে? অরবিটালে থাকে। তখন ইলেকট্রন শেয়ার করতে গিয়ে পরমাণুগুলোকে অরবিটালও কিন্তু শেয়ার করতে হয়। তাহলে সমযোজী বন্ধনের প্রকারভেদ করা হয় দুইটা দৃষ্টিকোণ থেকে। একটা হচ্ছে ইলেকট্রন শেয়ার, একটা কি অরবিটাল শেয়ার। অর্থাৎ সমযোজী বন্ধন কাকে বলে আমরা যদি জানতে চাই তাহলে আমরা বলবো কি, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে আমরা সমযোজী বন্ধন বলি। আর সমযোজী বন্ধন এর যখন ইলেকট্রন শেয়ার করা হয় তখন অরবিটালটাকেও শেয়ার করতে হয়। কিভাবে অরবিটালটাকে শেয়ার করতে হয়? আচ্ছা, তোমাদের মাঝে মাঝে কি স্ক্রিন কাঁপতেছে নাকি? কোনো প্রবলেম হচ্ছে দেখতে, ভিডিও দেখতে? কমেন্ট করো। হ্যাঁ, কোনো প্রবলেম হচ্ছে ভিডিও দেখতে? কমেন্ট করো। ওকে ওকে, দেখো, যেমন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যখন বন্ধন তৈরি হয় তখন অরবিটাল কিভাবে শেয়ার হয়, যদি একটু দেখতে চাও বা এটা বুঝতে চাও যে আসলে ব্যাপারটা কীরকম, তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারি। মনে করো, জাস্ট বোঝার জন্য বলছি, এটা একটা এস অরবিটাল। জাস্ট কথার কথা যে এস অরবিটালের এই জায়গায় একটা ইলেকট্রন আছে, আমি জাস্ট আইডিয়া বিল্ড করার জন্য এটা বলছি। আর এইটা আরেকটা এস অরবিটাল যার এইখানে আরেকটা ইলেকট্রন আছে। এখন এই দুইটা অরবিটালকে আমরা এইভাবে টাচ করছি। দেখো, এরা ইলেকট্রন শেয়ার করতে গিয়ে খেয়াল করেছো কিনা, এদের একটা অংশ কিন্তু কমন হয়ে গেছে, যেটাকে বাংলায় বলা হয় অধিক্রমণ অঞ্চল। অধিক্রমণ অঞ্চল, এবং ইংরেজিতে বলা হয় ওভারল্যাপিং এরিয়া। ওভারল্যাপিং এরিয়া। তাহলে আমরা কি বললাম? দুইটা অরবিটাল যখন ইলেকট্রন শেয়ার করছে, ইলেকট্রন তো নিশ্চয়ই অরবিটালের মধ্যেই আছে। তাহলে ইলেকট্রন শেয়ার করতে গিয়ে তাদেরকে কি করতে হচ্ছে? অরবিটালও শেয়ার করতে হচ্ছে। জাস্ট আইডিয়া দিচ্ছি, দেখো। অর্থাৎ ধরো আমার দুইটা হাত এখন বন্ধনে আবদ্ধ থাকবে, তাহলে কি করতে হবে? এই দুইটা হাত কি আলাদা থাকবে, নাকি দুইটা হাত একটা হাত আর একটা হাতকে ওভারল্যাপ করবে? কিছুটা হলো ওভারল্যাপ করবে। নিশ্চয়ই বুঝতে পারছো, একটা হাত আর একটা হাতকে কিছুটা হলো ওভারল্যাপ করবে। ঠিক তেমনই দুইটা পরমাণুর দুইটা অরবিটাল, দুইটা ডিফারেন্ট অরবিটাল, যারা কিনা বন্ধনে আবদ্ধ হতে চায়, যার কারণে তারা ইলেকট্রন শেয়ার করবে।
আর ইলেকট্রন যেহেতু অরবিটালের মধ্যে থাকে তাই একটা অরবিটাল আরেকটা অরবিটালকে কিছু হলো ওভারল্যাপ করবে এবং যার মাধ্যমে তারা বন্ধনে যুক্ত থাকবে এবং এরা আলাদা হবে যদি বন্ধন ভেঙে যায় তখন। নিশ্চয়ই বুঝতে পারছো যে ইলেকট্রন শেয়ারের পাশাপাশি আসলে অরবিটাল শেয়ার ব্যাপারটা কি। তো আমরা এখন আলোচনা করতে পারি যে ইলেকট্রন শেয়ারের ভিত্তিতে সমযোজী বন্ধন কত প্রকার। ইলেকট্রন শেয়ারের ভিত্তিতে সমযোজী বন্ধন কত প্রকার। দেখো এখানে খুব চমৎকারভাবে আমরা এই কথাগুলো লিখে দিয়েছি যে সমযোজী বন্ধন গঠনের সময় পরমাণুগুলো পরস্পরের মধ্যে দুভাবে শেয়ারকরণ ঘটতে পারে। একটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন শেয়ার আর একটা হচ্ছে যোজ্যতা অরবিটাল শেয়ার। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাই, খেয়াল করি আমরা এবার কি খেয়াল করব একটু দেখো। বলছে যোজ্যতা ইলেকট্রন শেয়ারের ভিত্তিতে সমযোজী বন্ধন 3 প্রকার, অর্থাৎ ইলেকট্রন শেয়ারের ভিত্তিতে সমযোজী বন্ধন 3 প্রকার। এক নাম্বার হচ্ছে একক বন্ধন, যেটাকে আমরা বলি কি সিঙ্গেল বন্ড, আর 2 নাম্বার হচ্ছে দ্বিবন্ধন, যেটাকে আমরা বলি ডাবল বন্ড, আর 3 নাম্বার হচ্ছে ত্রিবন্ধন, যেটাকে আমরা বলি ট্রিপল বন্ড। ওকে, কিভাবে এই ব্যাপারটা হয়, কিভাবে একক বন্ধন, কিভাবে দ্বিবন্ধন এবং কিভাবে ত্রিবন্ধনকে এক্সপ্লেন করা যায়, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে উদাহরণ দিয়ে আমরা খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি। যেমন দেখো একক বন্ধন নিয়ে যদি কথা বলি তাহলে কি দাঁড়াচ্ছে উদাহরণ H2। আচ্ছা H2 নিয়ে যদি এবার কথা বলি, দেখো তো এই যে H2 এর মধ্যে বন্ড কেমন, এমন। আচ্ছা এইবার বলো তো এই বন্ড কিভাবে তৈরি হলো। এই বন্ড তৈরি হলো এইভাবে, অর্থাৎ একটা ইলেকট্রন দিল এই পরমাণু, একটা ইলেকট্রন দিল এই পরমাণু। তাহলে খেয়াল করি এই বন্ধন তৈরি করতে গিয়ে দুটি পরমাণুর প্রত্যেকে একটি করে মোট এক জোড়া ইলেকট্রন শেয়ার করেছে। এই হাইড্রোজেন একটা, এই হাইড্রোজেন একটা। তাহলে কি বললাম যে রাসায়নিক বন্ধনের মাধ্যমে অনুগঠনকালে, আবার যদি বলি আমরা রাসায়নিক বন্ধনের মাধ্যমে অনুগঠনকালে যদি দুটি পরমাণুর প্রত্যেকে একটি করে এক জোড়া ইলেকট্রন শেয়ার করে। রাসায়নিক বন্ধনের মাধ্যমে অনুগঠনকালে দুটি পরমাণুর প্রত্যেকে একটি করে এক জোড়া ইলেকট্রন শেয়ার করে, তাহলে ওই বন্ধনের নাম একক বন্ধন। ওকে, দেখো এবার আমরা কথা বলবো দ্বিবন্ধন নিয়ে। তাহলে একটু যদি খেয়াল করি দ্বিবন্ধন নিয়ে কি কথা বলবো আমরা, ভালো করে একটু খেয়াল করি। দেখো এই দ্বিবন্ধনের একটা উদাহরণ হইতে পারে কি বলতো, দ্বিবন্ধনের একটা উদাহরণ হতে পারে O2। এই O2তে কি হয়েছে, এই দেখো অনুগঠন করার সময় এরকম ডাবল বন্ড হয়েছে। ডাবল বন্ড হওয়ার ক্ষেত্রে কি হলো, সংখ্যাটা কি হবে, এই যে প্রত্যেকটা বন্ড তৈরি করতে এই অক্সিজেন দিছে 2টা ইলেকট্রন, এই অক্সিজেন দিছে এই 2টা ইলেকট্রন। তাহলে প্রত্যেক পরমাণু দুটি করে মোট 2 জোড়া ইলেকট্রন শেয়ার করেছে। তাহলে অনুগঠনের সময় প্রতিটি পরমাণু দুটি করে মোট 2 জোড়া ইলেকট্রন শেয়ার করলে তাকে দ্বিবন্ধন বলে। তাহলে কি বলছি আমরা, অনুগঠনের সময় প্রত্যেক পরমাণু দুটি করে মোট 2 জোড়া ইলেকট্রন শেয়ার করলে তাকে দ্বিবন্ধন বলে। নিশ্চয়ই এটাও ক্লিয়ার। এরপর আমরা কথা বলতে পারি ত্রিবন্ধন নিয়ে। এরপর আমরা কথা বলবো কি ত্রিবন্ধন নিয়ে। তো ত্রিবন্ধনের উদাহরণ কি হইতে পারে, ত্রিবন্ধনের একটা চমৎকার উদাহরণ হইতে পারে N2। খেয়াল করো এই যে নাইট্রোজেন ট্রিপল বন্ড, অনুগঠনের সময় প্রত্যেক পরমাণু 3টা করে মোট কয় জোড়া ইলেকট্রন শেয়ার করছে, 3 জোড়া। তাহলে অনুগঠনের সময় প্রতিটি পরমাণু 3টি করে মোট 3 জোড়া ইলেকট্রন শেয়ার করলে তখন ওই বন্ধনের নাম ত্রিবন্ধন। নিশ্চয়ই একক বন্ধন কাকে বলে, দ্বিবন্ধন কাকে বলে, ত্রিবন্ধন কাকে বলে ক্লিয়ার কিনা আমাকে একটু কষ্ট করে জানাও সবাই, ক্লিয়ার কিনা একটু কষ্ট করে জানাও। ওকে, আমরা চলে যেতে চাই পরবর্তী আলোচনায়, সেটা হচ্ছে এই আলোচনা। খেয়াল করো এখানে বলছে যোজ্যতা অরবিটালের অধিক্রমণের ফলে বা ভিত্তিতে সমযোজী বন্ধন 2 প্রকার। একটা হচ্ছে সিগমা বন্ধন, যেটা দেখতে এরকম, হ্যাঁ সিগমা বন্ধন, আর একটা হচ্ছে পাই বন্ধন। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে অরবিটাল শেয়ারের ভিত্তিতে সমযোজী বন্ধন কত প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা কি পাই বন্ধন। আচ্ছা এটা নিয়ে আমি অনেক কিছু বলতে চাই। তো ফার্স্ট কথা হচ্ছে সিগমা বন্ধন পাই বন্ধন কনসেপ্টটা কি আসলে, কেন আমরা এদেরকে সিগমা বন্ধন বলছি, কেন আমরা এদেরকে পাই বন্ধন বলছি। আমরা কিছুক্ষণ আগে বললাম যে যখন কিনা 2টা পরমাণু বন্ধনে আবদ্ধ হবে তখন তাদের মধ্যে বহিস্থ শক্তি স্তরের অর্থাৎ যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো শেয়ার করতে হবে। এবং আমরা বলার চেষ্টা করলাম যে ইলেকট্রন তো অরবিটালে থাকে, তাহলে ইলেকট্রন শেয়ার করতে হলে নিশ্চয়ই কাকে শেয়ার করতে হবে, অরবিটালকে শেয়ার করতে হবে। আচ্ছা কিভাবে অরবিটাল শেয়ার হয় যদি আমরা একটু খেয়াল করে দেখি। যেমন দেখো একটা এস অরবিটাল, এইটা আরেকটা এস অরবিটাল, রাইট, একটা আরেকটাকে ওভারল্যাপ করছে নাকি। ওকে,
আবার দেখে নাও একটা এস অরবিটাল আর মনে করো একটা পি অরবিটাল। এই দেখো একটা এস অরবিটাল একটা পি অরবিটাল একটার একটাকে ওভারল্যাপ করছে। আবার দেখে নাও যে ধরে নাও এরকম কিছু একটা, ধরে নাও এরকম কিছু একটা, এই যে একটা পি অরবিটাল, আবার এই দেখো আরেকটা পি অরবিটাল। এই পি অরবিটালগুলো পরস্পরকে কি করছে, এই যে ওভারল্যাপ করছে। হ্যাঁ, এই যে ওভারল্যাপ করছে, এই যে পি এর সাথে পি যুক্ত হচ্ছে। অর্থাৎ একটা এস আর একটা এস এর সাথে আটকে থাকছে, একটা এস একটা পি এর সাথে যুক্ত থাকছে এবং একটা পি পি আরেকটা পি এর সাথেও যুক্ত হচ্ছে। এইভাবে তিনভাবে আমি দেখাচ্ছি আর কি, এস এর সাথে এস, এস এর সাথে পি এবং পি এর সাথে পি ওভারল্যাপ করে, অর্থাৎ অরবিটাল আরেকটা অরবিটালকে অধিক্রমণ করে বা ওভারল্যাপ করে বন্ড তৈরি করছে। এবং এই ওভারল্যাপিংটাই হচ্ছে মূলত মানে অরবিটালের অধিক্রমণ বা অরবিটালের ওভারল্যাপিং। ওকে, এখন আমাদের কোশ্চেন হচ্ছে, যদি ইলেকট্রন শেয়ারের সময় একটা অরবিটাল আরেকটা অরবিটালকে ওভারল্যাপ না করে, এইভাবে একটা আরেকটার মধ্যে কিছুটা প্রবেশ না করে, আটকায় না যায়, তাহলে কখনো বন্ড তৈরি হবে না। চিন্তা করতে হবে বা মাথায় রাখতে হবে, দুইটা পরমাণুর দুইটা অরবিটাল যখন পরস্পরকে ওভারল্যাপ করে তখন মাস্ট বি তারা একই অক্ষের হইতে হবে। একই অক্ষের হইতে হবে মানে কি? একই অক্ষের হইতে হবে মানে কি? ব্যাপারটা এরকম, ধরে নাও একটা পরমাণুর একটা অরবিটাল যেটা কিনা এক্স অক্ষের, অপর পরমাণুর আরেকটা অরবিটাল যেটা কিনা অয় অক্ষের। তাহলে এটা এক্স অক্ষ, এটা অয় অক্ষ। খেয়াল করো, এটা এক্স অক্ষ, এটা কি অয় অক্ষ। এক্স অক্ষের সাথে অয় অক্ষের কোনো অরবিটালের কোনোদিন ওভারল্যাপ হবে না। অর্থাৎ ধরে নাও পি এক্স এর সাথে পি ওয়াই এর ওভারল্যাপ হবে না। ওভারল্যাপ হতে হলে কি হতে হবে? পি এক্স এর সাথে পি এক্স এর, পি ওয়াই এর সাথে পি ওয়াই এর, অ্যান্ড পি জেড এর সাথে পি জেড এর। কিন্তু যদি মনে করি একটা পি এক্স আরেকটা পি ওয়াই, বা একটা পি ওয়াই আরেকটা কি পি জেড, এদের মধ্যে কখনো ওভারল্যাপ সম্ভব না। তাহলে বলো তো, ওভারল্যাপ হইতে হলে কি একই অক্ষের হইতে হয় নাকি ভিন্ন অক্ষের হইতে হয়? সবাই কমেন্ট করে জানো, ওভারল্যাপ হইতে হলে কোন অক্ষের হইতে হয়, একই অক্ষের নাকি ভিন্ন অক্ষের? অনেকের মনে আবার কোশ্চিন জাগতে পারে, আচ্ছা তাহলে এস অরবিটালে কি হবে? এস অরবিটালে তো নির্দিষ্ট কোনো অক্ষ নাই, চারিদিকে সমানভাবে বিস্তৃত, তাই আলটিমেট একটা এস আর একটা এসকে মানে ওভারল্যাপ করলে ওইটা একই অক্ষ হিসাবে ধরে নেওয়া হবে, বা ওইখানে আসলে অক্ষ কনসেপ্টটা প্রযোজ্য নয়। ঠিক আছে, কিন্তু পি এর ক্ষেত্রে যেহেতু তিনটা অক্ষ হয়, তাই পি এক্স এর সাথে পি ওয়াই কখনো ওভারল্যাপ করবে না, পি ওয়াই এর সাথে কখনো পি জেডের ওভারল্যাপ করবে না, পি এক্স এর সাথে অপর পরমাণুর পি এক্স, পি ওয়াই এর সাথে অপর পরমাণুর পি ওয়াই এবং পি জেড এর সাথে অপর পরমাণুর কি পি জেড। অর্থাৎ একই অক্ষের দুইটা অরবিটাল কি করবে? ওভারল্যাপ করবে। ডিফারেন্ট অক্ষের দুটি অরবিটাল কখনো ওভারল্যাপ করবে না। তাহলে আমরা এবার বলার চেষ্টা করি, দুটি পরমাণুর একই অক্ষে থাকা দুটি অরবিটালের মধ্যে, দুটি পরমাণুর একই অক্ষে থাকা দুটি অরবিটালের মধ্যে, দুটি পরমাণুর একই অক্ষে থাকা দুটি অরবিটালের মধ্যে সামনাসামনি বা মুখোমুখি, এক এক বইয়ে এক এক ভাষা ব্যবহার করা হয়েছে, মুখোমুখি বা হেড টু হেড, এক এক বইয়ে এক এক ভাষা ব্যবহার করা হয়েছে, যদি অধিক্রমণ হয়। এই দেখো, দুটি পরমাণুর একই অক্ষে থাকা দুটি অরবিটালের মধ্যে যদি মুখোমুখি বা সামনাসামনি বা হেড টু হেড অধিক্রমণ হয়, তাহলে তাদের দ্বারা গঠিত বন্ধনকে পাই বন্ধন বলে। তাহলে আমি আবার বলি, দুটি পরমাণুর একই অক্ষে থাকা দুটি অরবিটালের মধ্যে মুখোমুখি বা সামনাসামনি বা হেড টু হেড অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে সিগমা বন্ধন বলে, বলো ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? বলো ব্যাপারটি কি ক্লিয়ার কিনা? ওকে, কি বলতে চাও বলো? হ্যাঁ, হাত তুলেছে একজন, বলো কি বলতে চাও? ডি অরবিটালের ক্ষেত্রে কি ঘটবে? চমৎকার একটা কোশ্চেন। আচ্ছা, এটা একটু মানে ডিফারেন্ট কোশ্চেন আর কি। যারা কিনা এটা একটু ফেসবুক গ্রুপে আছো তারা চাইলে জুমে চলে যেতে পারো। হ্যাঁ, জুম লিঙ্ক দিয়ে দিচ্ছে ভাইয়ারা, যারা ফেসবুক গ্রুপে আছো তারা জুমে চলে যেতে পারো। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন ভালো করে বুঝো। আসলে এই কোশ্চেনটা মানে কমনলি যারা একটু পড়ার সময় চিন্তা করে তাদের মনের মধ্যে আসার কথা। আচ্ছা, একটু বলবা আমাকে, তোমরা মাইক্রোফোন অন করে বা কমেন্টে বলবা, সিগমা বন্ধন পাই বন্ধন
কোন বন্ধনের অংশ, আয়নিক নাকি সমযোজী? সমযোজী বন্ধন। চমৎকার। আচ্ছা, সমযোজী বন্ধনে কারা অংশগ্রহণ করে? ধাতু, অধাতু, সবাই নাকি শুধু অধাতু বা নাকি শুধু ধাতু? আচ্ছা, অধাতু। তাহলে নরমালি ধাতু কি কখনো সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে? আচ্ছা, সেটা ডিফারেন্ট কথা আর কি। হ্যাঁ, এখন আসো মূল আলোচনায়। সেটা হচ্ছে যে কোনো পরমাণুর বাইরের শক্তি স্তরে যখন অপূর্ণ ডি অরবিটাল থাকে তখন মূলত এই মৌলগুলো ডি ব্লক হয়। আর ডি ব্লক মৌল যারা, তারা কি না ধাতু হয় সবাই। অর্থাৎ যাদের লাস্ট কক্ষপথে বা তার লাস্ট কক্ষপথের আগের কক্ষপথে ডি অরবিটাল থাকে তারা সবাই ডি ব্লক মৌল, এবং যারা কিনা ডি ব্লক মৌল তারা সবাই ধাতু হয়। তারা ইলেকট্রন শেয়ার করে না, তারা মূলত ইলেকট্রন দান করে। ওকে, যেমন আয়রন, জিঙ্ক এই টাইপের মৌলগুলো ইলেকট্রন দান করে, এবং এরা কখনো ইলেকট্রন যেহেতু শেয়ার করে না, আর দ্যাটস ওয়াই এদের মধ্যে এই সিগমা বা পাই এই বন্ডগুলা হওয়ার কথা না, এবং এজন্য ডি অরবিটালগুলো সরাসরি সিগমা বা পাই বন্ডে অংশগ্রহণ করে না। তবে আমরা কখনো কখনো কোথাও কোথাও যখন সংকরণ পড়ব তখন দেখতে পাবো যে ডি অরবিটালও ইলেকট্রন শেয়ার করছে। ডি অরবিটাল ইলেকট্রন শেয়ার করছে। কিভাবে ডি অরবিটাল ইলেকট্রন শেয়ার করে আমি যদি তোমাদেরকে এখন দেখাই তুমি সেটা বুঝতে পারবা। সেটা হচ্ছে যে আমরা যখন ফসফরাস নিয়ে কাজ করছি, ফসফরাসের যৌগ ধরো PCl3, এটা একটা অধাতু এবং সে সমযোজী বন্ধন গঠন করে। তো যদি দেখো এখানে ব্যাপারটা এরকম দাঁড়ায় 2p6 3s2 3p3, যে এর বাইরের শক্তি স্তর নিয়ে যখন আমরা কাজ করব এই 3px 3py 3pz111, তখন দেখো বাইরের শক্তি স্তরে মোট 4টা অরবিটাল, যেখানে মোট 5টা ইলেকট্রন রয়েছে, 3টা অযুগল আর 2টা যুগল। বলো তো এইখানে ডি অরবিটাল নামে কোনো অরবিটাল কি রয়েছে নাকি নেই? নেই, এখানে ডি অরবিটাল নামক কোনো অরবিটাল নেই। আর দ্যাটস ওয়াই এখানে যদি ইলেকট্রন শেয়ার করে তাহলে কারা শেয়ার করছে, মানে একটা অরবিটাল আর একটা অরবিটালকে যদি ওভারল্যাপ করে, কারা অরবিটালগুলো কোন কোন অরবিটালগুলো ওভারল্যাপ করছে? এস অরবিটাল এবং পি অরবিটাল, এমন অরবিটাল নাকি ডি অরবিটালও? এখানে কি ডি অরবিটাল আছে? তারা কি কখনো ওভারল্যাপিং প্রক্রিয়ায় বা অধিক্রমণ প্রক্রিয়ায় বা ইলেকট্রন শেয়ারকরণ প্রক্রিয়ায় কি অংশগ্রহণ করবে? আচ্ছা, করবে না, ঠিক আছে। আচ্ছা, কিন্তু তুমি যদি এই ফসফরাসকে শক্তি প্রদান করো, এই ফসফরাসকে শক্তি প্রদান করো দিয়ে যদি তুমি এইখানকার 3s এর একটা ইলেকট্রনকে কোথায় নিয়ে যাও বলো তো? এই 3d তে নিয়ে যাও। আচ্ছা বলো তো এখন এর বাইরের শক্তি স্তরে 5টা ইলেকট্রনই কিন্তু অযুগল, 5টা ইলেকট্রনই কিন্তু অযুগল। আমরা শক্তি প্রদান করার সময় 3s এর একটা ইলেকট্রন চলে গেছে কোথায়? 3d তে। তাহলে এইখানকার এই অযুগল ইলেকট্রন এখন নিশ্চয়ই বন্ধন তৈরি করবে, এবং কোন বন্ধন তৈরি করবে? আয়নিক নাকি সমযোজী? সমযোজী বন্ধন তৈরি করবে। তখন এই ডি অরবিটালটা কি ওভারল্যাপিং প্রক্রিয়া অংশগ্রহণ করবে না করবে না? নিশ্চয়ই করা উচিত, নিশ্চয়ই করা উচিত। তখন কিন্তু ডি আসবে। কিন্তু তুমি একটা সিম্পল ডি ব্লক মৌল নিয়ে চিন্তা করো, মনে করো আয়রন, যেটা একটা ধাতু, এর লাস্টে কিন্তু 3d6 and 4s2, রাইট? এই ডি কিন্তু ইলেকট্রন শেয়ার করে না, এই ডি কিন্তু ইলেকট্রন দান করে। কেন বলো তো? কারণ ডি ব্লক মৌল অর্থাৎ যারাদের লাস্ট কক্ষপথে ডি অরবিটাল থাকে এবং ডি অরবিটালের ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে, তারা সবাই ধাতু, তারা ইলেকট্রন শেয়ার করে না, তবে সন্নিবেশ বন্ধন গঠন করে, সেটা নিয়ে পরে কথা হবে। কিন্তু মূলত সমযোজী বন্ধন গঠন করছে অধাতুরা। অধাতুরা কোন ব্লক হয়? ডি ব্লক হয় নাকি পি ব্লক হয়? নিশ্চয়ই পি ব্লক হয়। পি ব্লক হলে বাইরের শক্তি স্তরে কোন কোন অরবিটাল থাকে? এস এবং পি থাকে, ডি থাকে না। তাহলে কখনো কখনো কোনো কোনো অধাতুতে, যেমন ফসফরাস বা সালফার, অর্থাৎ যাদেরকে আমরা শক্তি প্রদান করে তার যে ইলেকট্রন ছিল সেটাকে অধিক সংখ্যক অযুগল বানানোর জন্য ওই কক্ষপথের খালি থাকা ডি অরবিটালটা সাহায্য নিয়ে বন্ধন তৈরি করাচ্ছি, ওই ক্ষেত্রে কিন্তু ডি অরবিটাল কি করে? ইলেকট্রন শেয়ার করে। কি ব্যাপারটা কি ক্লিয়ার না ক্লিয়ার না বলো? হ্যাঁ অবশ্যই, কেন না। দেখো এই পি ব্লকের বাইরে কোন অরবিটাল আছে? এস এবং পি।
এই ফসফরাসের বাইরের শক্তি স্তর এস এবং পি আছে, এর কি জেনুইনি ডি থাকা সম্ভব? ডি তো নেই, বা এটা তো ডি ব্লক মৌল না, এটা কি ব্লক মৌল? পি ব্লক মৌল। কিন্তু আমি যখন এর শক্তি প্রদান করে অযুগল ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি করছি, অর্থাৎ যোজনী বৃদ্ধি করছি, তখন এই এস এবং পি দিয়েই কি তার বন্ধন হয়ে যাচ্ছে নাকি ডি এর সাহায্য নিতে হচ্ছে? ডি এর সাহায্যে। বুঝবো কি করে যে কোন সময় শক্তি প্রদান করে ডি অরবিটাল আনা সম্ভব হবে? চমৎকার চমৎকার। আচ্ছা, অনেক ভালো একটা কোশ্চেন। তুমি নর্মালি চিন্তা করো, এই যৌগটা কি PCl3 আর এই যৌগটা কি PCl5। এখানে ফসফরাসের যোজনী কত? 3। তাহলে এখানে ফসফরাসের যোজনী যখন 3, তখন তার বাইরের কক্ষপথের গঠনটাতে ডি অরবিটাল আছে নাকি নেই বলো? কিছু বলে না কেন বলো? আচ্ছা, কই আছে এখানে? কোথায়? এই ডি তো ইউজ করি না আমরা, কিন্তু যখন PCl5 তখন এর যোজনী তো 5, আর ফসফরাসের যোজনী 5 হতে হলে তুমি কি এই কয়টা অরবিটালের মধ্যে থাকলে হবে নাকি তোমাকে ডি এর সাহায্য নিতে হবে? তাহলে এজন্য দেখবা কোনো বইয়ে সিগমা বা পাই বন্ধন পড়ানোর সময় এস এবং পি নিয়েই কথা বলা হচ্ছে, ডি নিয়ে কথা বলা হচ্ছে না। তাহলে এখন আমরা কি বলবো? ডি অরবিটাল কি সিগমা পাই অংশগ্রহণ করে না করে না? সাধারণত করে না, কিন্তু কখনো কখনো করে। কখন করে? যখন কোনো অধাতু অর্থাৎ পি ব্লক মৌল তার যোজনী বৃদ্ধি করার জন্য কার সাহায্য নেয়? তারই কক্ষপথে থাকা ডি অরবিটালের কি নাই? সাহায্য নেয়। তখন কিন্তু ঠিকই কি করে? ডি অরবিটাল ইলেকট্রন শেয়ার করণে অংশগ্রহণ করে। আর ডি অরবিটালের যখন ইলেকট্রন শেয়ার হবে তখন নিশ্চয়ই অরবিটালটাকেও কি করতে হবে বলো? শেয়ার করতে হবে। বলো ব্যাপারটা ক্লিয়ার কিনা, একদম ফুল কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। যারা অনলাইনে ফেসবুকে ক্লাস করছো তারা জুমে ক্লাস করো, দ্রুত জানাও। এই কনসেপ্টগুলো সবার ক্লিয়ার না, সবাই সিগমা বন্ড এবং পাই বন্ডের সংজ্ঞা পারে। বলো কি প্রশ্ন? কোন মৌলটার ক্ষেত্রে শক্তি প্রদান করে অরবিট অন্য মানে ডি অরবিটালের সাহায্য নিতে পারবো সেটা কি করে বুঝবো? আচ্ছা, এইটা তো হচ্ছে ডিফারেন্ট কোশ্চেন, এটা 9-10 থেকে পড়ে আসছো। যোজনী ইলেকট্রন নিয়ে আলোচনা করা যেতে পারে সেটা বোঝানোর জন্য। তুমি এরকম এত কনফিউজড হওয়ার কারণ নাই যে কোন মৌলের ক্ষেত্রে পারবা কোন মৌলের ক্ষেত্রে পারবা না। তুমি তো জানোই কার কার যোজনী কত হয়। অধাতু তো বেশ অধাতু না, 18টা মাত্র অধাতু আছে, এর মধ্যে 8-10টা অধাতু নিয়েই পড়ালেখা হয়। যেমন এখানে মূলত নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার এগুলো নিয়েই তো পড়াশোনা হয়, তাই না? তুমি জানো না যে কার ক্ষেত্রে যোজনী কত হবে? তোমাকে তো আমি বুঝাইয়া দিলাম। যেমন সালফারের যোজনী, ফসফরাস যোজনী কত? 3 এবং 5 হয়। তো যখন সালফার এমন একটা যৌগ গঠন না, ফসফরাস যখন এমন একটা যৌগ গঠন করে যেখানে কিনা তার যোজনী 3 ইউজ হয়, সেখানে তো ডি দরকার নেই। আর যখন 5 ইউজ হচ্ছে তখন কি তার ডি দরকার হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। তাহলে তোমাকে এখানে ডি নিতে হবে। সালফারের ক্ষেত্রে যোজনী কত হয়? 2 হয়, 4 হয়, 6 হয়। যখন 2 তখন দরকার নেই, 4 এবং 6 তখন কি দরকার? কি ক্লিয়ার তুমি? ওকে, বলো কি কোশ্চেন? ডি অরবিটালের মানে কি বলে 5টা ভাগ আছে আর কি, যে dxy dyz dzx, তারপর আবার আছে হচ্ছে dx স্কয়ার মাইনাস y স্কয়ার আছে dz স্কয়ার। এখন স্যার আমরা যখন ডিজেনারেট আর নন ডিজেনারেট করতে গেলাম তখন আমাদের এই dxy dyz dzx এর শক্তিটা কম আর আচ্ছা, এটা তো এখানকার আলোচনা না, তুমি এটা নিয়ে আসছো কেন এখন? ওকে, মূল আলোচনায় থাকো। হ্যাঁ, আমরা এখন সিগমা পাই নিয়ে কথা বলি। তুমি যে প্রশ্ন করছো এটা কি এখানকার আলোচনা? দেখো, আমরা যে কথাটা বলছি যে আমরা আমাদের কথা ছিল আমরা এখন সিগমা বন্ড পড়ছি। আমরা সিগমা বন্ডে গিয়ে তোমাদেরকে শেখালাম যে, বা তোমাকে সমযোজী বন্ধন পড়ানোর সময় 9-10 থেকে সমযোজী বন্ধন পড়ানো হচ্ছে। তোমরা সবাই জানো, আমি পুরো ব্যাপারটা রিপিট করছি। সমযোজী বন্ধন সম্পর্কে তোমরা জানো, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে কি বলে? সমযোজী বন্ধন বলে। এবং তোমাকে আমরা আজকে একদম টু দি পয়েন্ট কনসেপ্টগুলো বিল করার জন্য বলার চেষ্টা করছিলাম। আচ্ছা, ইলেকট্রন থাকে কই? অরবিটালে। তাহলে ইলেকট্রন শেয়ার হবে তখন কি অরবিটাল বসে থাকবে নাকি অরবিটালও শেয়ার হবে? অরবিটালও শেয়ার হবে। তখন সমযোজী বন্ধনকে আমরা দুইটা দৃষ্টিকোণ থেকে প্রকারভেদ করলাম। একটা হচ্ছে ইলেকট্রন শেয়ার, আর একটা হচ্ছে অরবিটাল শেয়ার। আমরা জানি ইলেকট্রন শেয়ারের ভিত্তিতে সমযোজী বন্ধন 3 প্রকার। কি কি? একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। আমরা বললাম অরবিটাল শেয়ারের ভিত্তিতে সমযোজী বন্ধন 2 প্রকার। কি কি? সিগমা বন্ধন, পাই বন্ধন।
আমরা এখন আলোচনা করছি কি নিয়ে? সিগমা পাই নিয়ে। সিগমা পাই নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে আমরা 3 ধরনের ওভারল্যাপিং দেখলাম, এস অরবিটালের এবং পি অরবিটালের। একটা হচ্ছে একটা এস অরবিটালের সাথে আরেকটা এস অরবিটাল কীভাবে ওভারল্যাপ করে আটকায় যাচ্ছে এবং বন্ড গঠন করছে। আরেকটা হচ্ছে একটা এস এর সাথে একটা পি কীভাবে ওভারল্যাপ করছে, এবং আরেকটা হচ্ছে কি দুইটা পি এর সাথে পি কীভাবে ওভারল্যাপ করছে। ওকে, এখন তখন প্রশ্ন আসলো আমাদের মনে যে আচ্ছা তাহলে কি সবসময় এইভাবে ইলেকট্রন শেয়ারের ক্ষেত্রে শুধু এস আর পি অংশগ্রহণ করবে, ডি কি করবে নাকি করবে না? তখন আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে সিগমা বন্ধন পাই বন্ধন হচ্ছে সমযোজী বন্ধনেরই একটা প্রকারভেদ বা সমযোজী বন্ধনের একটা অংশ যেখানে ইলেকট্রন শেয়ার হয়। তো আমরা জানি যে পর্যায় সারণীতে 4টা ব্লক আছে, একটা এস, একটা পি, একটা ডি, একটা এফ। আমরা ইন্টারমিডিয়েটে কখনো এফ ব্লক মৌল নিয়ে আলোচনা করি না, কারণ এর বেশিরভাগ মৌলই হচ্ছে রেডিও অ্যাক্টিভ। আমরা আলোচনা করি কি নিয়ে? এস নিয়ে, পি নিয়ে এবং কি ডি নিয়ে। আমরা জানি যারা এস ব্লক মৌল অর্থাৎ গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌল, এখানে হাইড্রোজেন বাদে সকল মৌলই ধাতু। এবং যারা ডি ব্লক মৌল অর্থাৎ যাদের সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে যায় বলো তো? ডি ব্লকের সর্বশেষ ইলেকট্রন কোথায় যায় বলো তো? কমেন্ট করে। ডি ব্লক মৌলের সর্বশেষ ইলেকট্রন কোথায় যায় বলতে পারে না কেউ। যে অরবিটাল, যে ব্লক মৌল ওই অরবিটালে যাবে। ডি ব্লক মৌলের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে যায়। এখন যারা কিনা ডি ব্লক মৌল তারা হচ্ছে সবাই ধাতু। তাহলে এস ব্লক হাইড্রোজেন বাদে সবাই ধাতু, ডি ব্লক হাইড্রোজেন বাদে না, ডি ব্লকও সবাই ধাতু। আচ্ছা ধাতুরা কি কখনো সমযোজী বন্ড গঠন করে? নিশ্চয়ই করে না। কারা বন্ধন গঠন করে সমযোজী? যারা অধাতু। অধাতু মোস্টলি কারা? যারা পি ব্লক মৌল। পি ব্লক মৌলের বাইরের শক্তি স্তরে কোন অরবিটাল থাকে? এস এবং পি। তাহলে সব সময় সিগমা এবং পাই বন্ড গঠন করে মূলত কোন অরবিটালগুলো বলো? এস এবং পি অরবিটালগুলো। তাহলে ডি অরবিটাল কি কখনো করে না? আমি বললাম যে বইগুলোতে সরাসরি এভাবে লেখা থাকে না, বাট তোমরা যেহেতু প্রশ্ন করেছো আমি তোমাদেরকে বললাম যদি কখনো কোনো পি ব্লক মৌল লাইক সালফার অ্যান্ড ফসফরাস, এই দুইটা জানলেই তোমার ইন্টারমিডিয়েট পার হয়ে যাবে। হ্যাঁ, সালফার এবং ফসফরাসের মতো মৌল যারা কিনা পি ব্লক অর্থাৎ যাদের লাস্ট ইলেকট্রনগুলো এস এবং পি এ থাকে, তারা যদি কখনো তাদের যোজনী বৃদ্ধি করার জন্য ওই কক্ষপথে থাকা কোনো ডি অরবিটালের সাহায্য নেয়, যেমনটা এখানে নেওয়া হচ্ছে যে এই ফসফরাসে কোনো ডি অরবিটাল ছিল না, এটা ফসফরাসের রেগুলার ইলেকট্রন বিন্যাস, কিন্তু আমরা ফসফরাসের যোজনী বৃদ্ধি করার জন্য তাকে যখন শক্তি প্রদান করলাম তখন 3s এর একটা ইলেকট্রন চলে গেল কোথায়? 3d-তে। এবং দেখো তার অযুগল ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 5টা, এবং 5টা অযুগল ইলেকট্রন বানাতে গিয়ে তার একটা ডি অরবিটালের কি নিতে হয়েছে? সাহায্য নিতে হয়েছে। তখন ঠিকই কিন্তু এই ডি অরবিটালটা অধিক্রমণ বা ওভারল্যাপিংয়ে অংশগ্রহণ করতে হবে, কারণ এই ডি অরবিটালের ইলেকট্রনটাও তো সমযোজী বন্ধনে অংশগ্রহণ করবে। তাহলে জেনুইনি কখনো কোনো ডি অরবিটাল সরাসরি সিগমা পায়ে অংশগ্রহণ করার কথা না, কিন্তু কখনো কখনো কোনো পি ব্লক মৌল যদি তার যোজনী বৃদ্ধি করার জন্য তার বাইরের শক্তি স্তরে ডি ব্যবহার করে, তাহলে সেই ডিটা ওভারল্যাপিংয়ে বা অধিক্রমণে অংশগ্রহণ করে, দ্যাটস ওয়াই ওই ডিটা সিগমা পায়ে আসে। এই জন্য সিগমা পায়ের মূল আলোচনায় কখনো ডিকে নিয়ে আলোচনা করা হয় না, কারণ এটা একটা রেগুলার ঘটনা না, এটা মাঝে মাঝে কোনো মৌলের ক্ষেত্রে কখনো কখনো ঘটতে পারে। আমার মনে হয় পুরো আলোচনা একদম পুরোটা রিভিউ করা হচ্ছে। সবার কনসেপ্ট ফুললি ক্লিয়ার কিনা সবাইকে কমেন্ট করে জানাতে হবে, ফেসবুক এবং জুমে যারা আছো দ্রুত জানাও সবার ক্লিয়ার কিনা কনসেপ্ট। ওকে ক্লিয়ার, হ্যাঁ সবাই কমেন্ট করো, কমেন্ট করতে থাকো, ধন্যবাদ। আমরা এখন তোমাদের কাছ থেকে জানতে চাইবো পাই বন্ধনের সংজ্ঞা। ওকে আচ্ছা, তাহলে এখন আমরা একটু আসি সিগমা বন্ধনের সংজ্ঞাটা আমরা আবার একটু মনে করে নেই। দুটি পরমাণুর শর্ত একটা, যে দুইটা অরবিটালের অধিক্রমণ হবে তারা কোন অক্ষের হবে? একই অক্ষের হবে, একই অক্ষ ছাড়া ওভারল্যাপ হবে না। তাহলে দুটি পরমাণুর দুটি অরবিটালের মধ্যে যদি মুখোমুখি অধিক্রমণ হয়, দুটি পরমাণুর দুটি অরবিটালের মধ্যে যদি মুখোমুখি বা সামনাসামনি বা হেড টু হেড অধিক্রমণ হয়, তাহলে উক্ত অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হয় সিগমা বন্ধন। ওকে, আমরা এবার চলে যাব পাই বন্ধনের আলোচনায়। পাই বন্ধনটা হচ্ছে যদি পাশাপাশি অধিক্রমণ হয়, অর্থাৎ ব্যাপারটা এরকম, দুইটা পরমাণু প্রথমে একটা বন্ড তৈরি করবে, যে বন্ডটাতে মুখোমুখি অধিক্রমণ হবে, অর্থাৎ দুইটা পরমাণু প্রথম যে বন্ড গঠন করবে সেটাই হচ্ছে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে বন্ড তৈরি করবে, দ্যাটস ওয়াই এটা সিগমা বন্ড হবে। কিন্তু মুখোমুখি অধিক্রমণের পর যদি সম্ভব হয়, তাহলে ও দ্বিতীয় যে বন্ড বা তৃতীয় যে বন্ডটা তৈরি করবে সেটা হচ্ছে পাশাপাশি অধিক্রমণ হবে।
তাহলে সিগমা বন্ড কখন তৈরি হয়, পাই বন্ড কখন তৈরি হয়? কোনো পরমাণু দুটির মধ্যে যদি একটা বন্ড হয় তাহলে এটা মাস্ট বি সিগমা, একটা বন্ড হলে মাস্ট বি সিগমা। এবং সিগমা বন্ড গঠন করার পর যদি সম্ভব হয় তখন ওই মৌলটা কি বন্ড তৈরি করে, পাই বন্ড তৈরি করে, এবং সেটা হয় কি অধিক্রমণ, পাশাপাশি অধিক্রমণ। তাহলে পাই বন্ডের সংজ্ঞা কি? দুটি পরমাণুর একই অক্ষে থাকা দুটি অরবিটালের মধ্যে, আবার দুটি পরমাণুর একই অক্ষে থাকা দুটি অরবিটালের মধ্যে যদি পাশাপাশি অধিক্রমণ হয় বা সমান্তরালভাবে অধিক্রমণ হয় তাহলে যে বন্ধন গঠিত হয় তাকে পাই বন্ধন বলে। আবার দুটি পরমাণুর একই অক্ষে থাকা দুটি অরবিটালের মধ্যে, দুটি পরমাণুর একই অক্ষে থাকা দুটি অরবিটালের মধ্যে যদি পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে বন্ধন তৈরি হয় তখন তাকে পাই বন্ধন বলে। যেমন আমরা যদি দেখি তাহলে এই ব্যাপারটা এরকম হবে যে ধরো এইখানে প্রথমে একটা পি অরবিটাল রয়েছে, এই পি অরবিটালের সাথে অপর একটা পি অরবিটালের মুখোমুখি অধিক্রমণ একবার হয়ে গেছে, এই যে এখানে মুখোমুখি অধিক্রমণ হয়ে গেছে, এই যে এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এই যে এটা ছিল। এরপর এই অরবিটালের কিন্তু এই অক্ষে কিন্তু আর অরবিটাল আছে না? অর্থাৎ এর সাথে এর ওভারল্যাপ যখন হবে তখন এটা পাই বন্ড। তবে মজার ব্যাপার দেখো, এইখানে মুখোমুখি অধিক্রমণ হওয়ার পর এইখানে মুখোমুখি অধিক্রমণ হওয়ার পর এইটা আর এইটা কি অধিক্রমণ করছে, পাশাপাশি অধিক্রমণ করছে না? কিন্তু তোমার কাছে দেখে কি মনে হচ্ছে, এই অরবিটাল থেকে এই অরবিটাল কাছে আছে নাকি দূরে আছে? এই অরবিটাল আর এই অরবিটাল কি কাছাকাছি আছে? মনে হচ্ছে যে এটা পরস্পরের সাথে ওভারল্যাপ করেছে, মনে হচ্ছে না দূরে আছে? আসলে বইগুলো এভাবেই চিত্র আঁকে এবং 2Dতে এভাবেই দেখা যায় এবং দেখে রিয়ালিস্টিক মনে হয় না, মনে হয় এই অরবিটাল আর এই অরবিটাল তো অনেক দূরে আছে, এরা ওভারল্যাপ করছে না। কিন্তু এই অরবিটাল আর এই অরবিটালের পাশাপাশি অধিক্রমণের বাস্তব চিত্রটা ঠিক এইরকম দেখে মনে হচ্ছে না যে এইটা এটাকে টাচ করতে পারছে, ওভারল্যাপ তো দূরে থাক, কিন্তু বাস্তবতা কি, টাচ করতে পারছে নাকি পারে নাই বলো? ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে অরবিটালগুলো নিজেদের দিকে একটু কি বলে মানে আগায় যায় এরকম কিছু না, আসলে অবাস্তব কোনো কল্পনা করার দরকার নাই, যেহেতু চিত্র দেখে 2Dতে বোঝা যায় না, সো তোমাকে অহেতুক কল্পনা করিয়ে কিছু বোঝাতে চাই না আমরা, জাস্ট এভাবেই বইগুলো এক্সপ্লেইন করে, এভাবেই তুমি বুঝো। তোমার কাছে এটা দেখে মনে হচ্ছে না আর ওভারল্যাপ করেছে, কিন্তু আমি তোমাকে বোঝাচ্ছি বাস্তবে এটা ওভারল্যাপ করে। এটা 2D গঠনে কখনোই বোঝা সম্ভব না, কোনো বইয়ে এইটা মানে অন্যভাবে দেখায় না, এইভাবেই দেখিয়েছে। হ্যাঁ, এটা নিয়ে আর চিন্তিত হওয়ার দরকার নেই। আমরা এখন তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি, বুদ্ধি খাটিয়ে উত্তর দাও। এইখানে যে বন্ড দেখতে পাচ্ছ এটা একটা সিগমা, রাইট? আচ্ছা, এইটা কি পাই? বলতো এই ঘটনায় এই চিত্র দেখে কি মনে হয় কয়টা সিগমা কয়টা পাই আছে এখানে? একটা সিগমা দুইটা পাই। অনেকে তাই মনে করে যে একটা সিগমা দুইটা পাই, কিন্তু আসলে এখানে একটা সিগমা একটা পাই, কারণ এখানে তো আমি অরবিটাল লিখেছি কয়টা বলো, পিএক্স আর পিওয়াই। পিজেড হলে দুইটা পাই হতো। এই দেখো, এই যে এখানে একবার ওভারল্যাপ, এখানে একবার ওভারল্যাপ, প্যারালালি যখন ওভারল্যাপ হচ্ছে, এই দুইটা কিন্তু দুইটা অরবিটাল না, কয়টা অরবিটাল? একটা অরবিটাল। দেখো এইটুকু কিন্তু একটা অরবিটাল না, এইটুক থেকে এইটুক, এই পুরাটুক একটা অরবিটাল, রাইট? তাহলে বলো তো, এবার বলো দেখি, সবাই কমেন্ট করো দেখি, এইখানে এই চিত্রে দেখে কি মনে হচ্ছে কয়টা সিগমা কয়টা পাই? এখানে দেখে কি মনে হচ্ছে কয়টা সিগমা কয়টা পাই? দ্রুত কমেন্ট করো। একটা সিগমা দুইটা পাই, একটা সিগমা দুইটা পাই, চমৎকার। একটা সিগমা একটা পাই, আচ্ছা। একটা সিগমা একটা পাই, দুইটা পাই বলছো কেন? হ্যাঁ, একটা সিগমা একটা পাই, ওকে, একটা সিগমা একটা পাই, ওকে, নিশ্চয়ই এবার ক্লিয়ার, একটা সিগমা একটা পাই। হ্যাঁ, যদি একটা সিগমা দুইটা পাই হতো তখন এইখানে আরো দুইটা অক্ষ থাকতো, যেটা চিত্রে আমরা আঁকছি না, অনেক হাবিজাবি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে আসলে আছে কি কি বলতো? আছে হচ্ছে পিএক্স বনাম পিএক্স আর পিওয়াই বনাম পিওয়াই, এবং পিজেড বনাম পিজেড যখন ওভারল্যাপিং হবে তখন দুইটা পাই হবে। তাহলে এখন কি ঘটনা দাঁড়াচ্ছে একটু বোঝার চেষ্টা করি। প্রয়োজনে খাতা আমরা লিখে নেই, প্রয়োজনে খাতা লিখে নেই। এস অরবিটালের পক্ষে কখনো পাই বন্ড গঠন করা সম্ভব না। কেন এস অরবিটালের পক্ষে পাই বন্ড গঠন করা সম্ভব না? কারণ এস অরবিটাল কি একাধিক অরবিটাল, নাকি এস অরবিটাল একটা অরবিটাল? একটা অরবিটাল। তাহলে একটা অরবিটালকে ওভারল্যাপ করলে এটা তো সিগমাই হবে। এস অরবিটাল তো আর দ্বিতীয়বার নেই, দ্বিতীয়বার থাকলে ওই এসের সাথে তখন কি হতো?
দ্বিতীয় কোনো অক্ষে গিয়ে ওভারল্যাপ হয়ে তখন কি হতো, পাশাপাশি অধিক্রমণ হতো। কিন্তু ফাইনালি এখানে এস এবং এস একটা বন্ডই তৈরি করতে পারবে, কারণ এস অরবিটালের একটাই অংশ। দ্যাটস ওয়াই কোনোদিন কখনো কোনোভাবে এস অরবিটাল পাই বন্ড গঠনে অংশগ্রহণ করবে না। তাহলে এখন একটা কোশ্চেন তোমরা খাতায় লিখে নিতে পারো যে এস অরবিটাল কেন পাই বন্ধনে অংশগ্রহণ করে না। কোশ্চেন হচ্ছে কি, এস অরবিটাল কেন পাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে না? কারণ বলতে হবে এস অরবিটালের একটাই অংশ, এস অরবিটাল মুখোমুখি অধিক্রমণ করার পর যদি পাই বন্ধন গঠন করতে হয়, ওই অরবিটালের 90 ডিগ্রি কোণে আরও অরবিটাল থাকতে হবে যাদের মধ্যে পাশাপাশি অধিক্রমণ হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এস অরবিটাল মুখোমুখি অধিক্রমণ করার পর 90 ডিগ্রি কোণে পাশাপাশি অধিক্রমণ করার মতো কোনো অরবিটাল থাকে না। তাই এস অরবিটাল কখনোই সিগমা বন্ড গঠন করার পাশাপাশি পাই বন্ড গঠন করতে পারে না। নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার। কি বললাম বলো তো? প্রশ্ন হচ্ছে এস অরবিটাল কেন পাই বন্ধনে অংশগ্রহণ করে না। তাহলে সিগমা পাই বন্ধন গঠনের শর্ত হচ্ছে দুটি পরমাণুর মধ্যে প্রথমে এস অরবিটাল দুটি পরমাণুর মধ্যে প্রথমে যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে সিগমা বন্ধন, এবং সিগমা বন্ধন গঠনের পর যদি সম্ভব হয় তাহলে সিগমা বন্ধন গঠনের ঠিক 90 ডিগ্রি কোণে অবস্থান করে এমন দুটি অরবিটালের মধ্যে পাশাপাশি ওভারল্যাপের মাধ্যমে কি হয়, পাই বন্ধন গঠিত হয়। কিন্তু এস অরবিটালের কয়টি অংশ? একটি অংশ। চাইলেও এর পক্ষে সিগমা বন্ড গঠন করার পর আরও একটি অরবিটাল ব্যবহার করে পাশাপাশি অধিক্রমণ করা সম্ভব নয়। বলো ব্যাপারটি ক্লিয়ার কিনা? ব্যাপারটি ক্লিয়ার কিনা আমাকে বলো তাড়াতাড়ি, কমেন্ট করো সবাই। ওকে, চলো আমরা এখন আচ্ছা আমরা সিগমা পাই বন্ধন নিয়ে আরও অনেক আলোচনা শুনে নিই। এই দেখো সিগমা বন্ধন পাই বন্ধন এর সংজ্ঞা এখানে কি দিয়ে রাখছি আমরা। এখানে বলছে অনুগঠনে দুটি পরমাণুর একই অক্ষে অবস্থিত দুটি অরবিটালের প্রান্তিকভাবে বা সামনাসামনি অধিক্রমণ দ্বারা যে বন্ধন সৃষ্টি হয় তাকে সিগমা বন্ধন বলে। এটা সিগমা বন্ধনের সংজ্ঞা। অনুগঠনকালে দুটি পরমাণুর একই অক্ষে অবস্থিত দুটি অরবিটালের প্রান্তিকভাবে বা সামনাসামনি অধিক্রমণ দ্বারা যে বন্ধন সৃষ্টি হয় তাকে সিগমা বন্ধন বলে। এবার আসবে আমরা হচ্ছে সিগমা বন্ধনের বৈশিষ্ট্য। সিগমা বন্ধন দ্বারা সৃষ্টিকারী অরবিটাল দ্বয়ের অক্ষ একই সরল রেখায় থাকে, ফলে অধিক্রমণ এলাকায় ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি থাকে। তাহলে বলা হচ্ছে কি, সিগমা বন্ধন সৃষ্টিকারী অরবিটাল দ্বয়ের অক্ষ একই সরল রেখায় থাকে, ফলে অধিক্রমণ এলাকায় ইলেকট্রন মেঘের ঘনত্ব কি থাকে, বেশি থাকে। ওকে, আচ্ছা, মানে এক কথায় বলছে যে ব্যাপারটা এরকম জাস্ট বোঝাই। ধরো আমার দুইটা হাত পরস্পরের সাথে যুক্ত আছে, তো একটা আরেকটাকে ওভারল্যাপ করছে এইভাবে। এখন দেখো যদি ওভারল্যাপের পরিমাণ কম হয় আর ওভারল্যাপের পরিমাণ কি হয়, বেশি হয়, তাহলে কোন বন্ডটা বেশি শক্তিশালী হবে? যেখানে ওভারল্যাপের পরিমাণটা কি থাকবে, বেশি থাকবে। তাহলে সিগমা বন্ড শক্তিশালী কেন? সিগমা বন্ড শক্তিশালী কেন বলো তো? কারণ একই সরল রেখা ওভারল্যাপ হয়, তাই অধিক্রমণ বা ওভারল্যাপের পরিমাণটা কি বেশি। ব্যাপারটা এরকম। নিশ্চয়ই তোমরা জানো যে পাই বন্ধন অপেক্ষা সিগমা বন্ধন অধিক শক্তিশালী। এরপর বলছে, ভালো করে একটু বুঝে নাও, সিগমা বন্ধন অধিক স্থায়ী এবং দৃঢ় হয়। সিগমা বন্ধন নির্দিষ্ট দিকে প্রসারিত থাকে, ভালো কথা। সংকর অরবিটাল ও বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রে, সংকর অরবিটাল এবং বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রে কোন বন্ধন ঘটতে পারে? সিগমা বন্ধন ঘটতে পারে। তাহলে একটু যদি খেয়াল করি, সংকর অরবিটাল এবং বিশুদ্ধ অরবিটাল, সংকর অরবিটাল এবং বিশুদ্ধ অরবিটাল, সংকর অরবিটাল বিশুদ্ধ অরবিটালের মধ্যে পার্থক্য কি? এই যে এস, পি, ডি এগুলো আলাদা করে এক একটা অরবিটাল, যেটাকে বিশুদ্ধ অরবিটাল বলি। আর এস আর পি মিলায় একটা অরবিটাল, যেটা এসপি বা sp2 বা sp3 বা sp3d। এই যে দেখো একাধিক অরবিটালের মিশ্রণে একটা অরবিটাল তৈরি হয়েছে, একাধিক অরবিটালের মিশ্রণে একটা অরবিটাল তৈরি হয়েছে। তাহলে এটা কি বলো? একাধিক অরবিটালের মিশ্রণে একটা অরবিটাল তৈরি হয়েছে, তাহলে এটা কি বিশুদ্ধ অরবিটাল নাকি সংকর অরবিটাল? নিশ্চয়ই সংকর অরবিটাল। ক্লিয়ার? তাহলে যদি একটা করে আলাদা ইন্ডিভিজুয়াল অরবিটাল থাকে তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ অরবিটাল, আর যদি একাধিক অরবিটালের মিক্সড হয় তাহলে এটা কি হবে? সংকর অরবিটাল। ওকে, সিগমা বন্ধন কোথায় গঠিত হয়? সংকর অরবিটাল না বিশুদ্ধ অরবিটাল নাকি উভয়? সংকর এবং বিশুদ্ধ উভয় অরবিটালে উভয় ক্ষেত্রেই সিগমা বন্ধন গঠিত হয়। মনে রাখতে হবে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যদি কখনো বন্ধন তৈরি হয় তাহলে সেটা মাস্ট বি সিগমা হবে। অর্থাৎ যেখানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি হবে সেখানে সিগমা বন্ধন তৈরি হবেই, কারণ একটা বন্ড তৈরি হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, মানে এটা সিগমা। সিগমা বন্ধন গঠনের পর যদি সম্ভব হয় তাহলে পাই বন্ধন গঠন হবে, আদারওয়াইজ পাই বন্ধন গঠন হবে না। এবার আমরা চলে যাই
পাই বন্ধনের বৈশিষ্ট্য এবং সংজ্ঞা জানার জন্য। ওকে, তো বলা হচ্ছে অনুগঠনের সময় দুটি পরমাণুর একই অক্ষে অবস্থিত দুটি অরবিটালের কি অধিক্রমণ, পাশাপাশি অধিক্রমণ করলে যে বন্ধন গঠিত হয় তাকে পাই বন্ধন বলে। বলছে অনুগঠনের সময় দুটি পরমাণুর একই অক্ষে অবস্থিত, আবার অনুগঠনের সময় দুটি পরমাণুর একই অক্ষে অবস্থিত দুটি অরবিটালের কি অধিক্রমণ, পাশাপাশি অধিক্রমণে যে বন্ধন গঠিত হয় তাকে পাই বন্ধন বলে। একই কথা বলছে, দুটি পরমাণুর মধ্যে একটি সিগমা বন্ধন গঠনের পর সম্ভব হলে পাই বন্ধন গঠন হয়। দুটি পরমাণুর মধ্যে একটি সিগমা বন্ধন গঠনের পর যদি সম্ভব হয় তাহলে পাই বন্ধন গঠিত হবে, আদারওয়াইজ সিগমা সিগমাই থাকবে। ওকে, আচ্ছা দেখো এবার আমরা বৈশিষ্ট্য চলে যাই। বৈশিষ্ট্য আসলে ওইটার ঠিক উল্টাটা। বলা হচ্ছে যে দুটি পরমাণুর সিগমা বন্ধনে আবদ্ধ হওয়ার পর উভয় পরমাণুর সমান্তরাল অক্ষ বিশিষ্ট দুটি অরবিটালের পাশাপাশি অধিক্রমণে পাই বন্ধন ঘটে। এরপর বলা হচ্ছে যে পাশাপাশি অধিক্রমণ এলাকায় ইলেকট্রন মেঘের ঘনত্ব কম থাকে, তাই পাই বন্ধন সিগমা বন্ধনের চেয়ে দুর্বল হয়। মানে ব্যাপারটা এরকম যে সিগমা বন্ধন অধিক শক্তিশালী কারণ ওখানে অধিক্রমণ কি থাকে, বেশি থাকে, আর পাই বন্ধন দুর্বল কারণ ওখানে অধিক্রমণ কি থাকে, কম থাকে। এবার বলা হচ্ছে শঙ্কর অরবিটাল, খুব মনোযোগ দিয়ে দেখো, শঙ্কর অরবিটালে পাই বন্ধন ঘটে না। শঙ্কর অরবিটালে পাই বন্ধন ঘটে না। ক্লিয়ার? শঙ্কর অরবিটালে পাই বন্ধন ঘটে না। সংকরণ পড়ার সময় তোমরা অনেকে এটা ভুলে যাবা। আমি অনেক বলি তাও স্টুডেন্টরা ভুলে যায়। কেন ভুলে যায় আমি জানি না, এটা কোনো কঠিন কথা না, কিন্তু আমি দেখেছি শুধু এই কথাটা মনে রাখতে না পারার কারণে স্টুডেন্টরা সংকরণ বুঝে পড়ে না, কাইন্ড অফ মুখস্থ করে। বাট এই শব্দটা দিয়ে অনেক সংকরণ সলভ করা যায়, অনেক অনেক অনেক। দয়া করে এটা ভুলে যাওয়া যাবে না। শঙ্কর অরবিটালে পাই বন্ধন ঘটে না, আবার শঙ্কর অরবিটালে পাই বন্ধন ঘটে না, মনে রাখবো আমরা। হ্যাঁ, এস অরবিটাল ছাড়া বিশুদ্ধ অরবিটালে পাই বন্ধন ঘটে। তাহলে ঘটনা কি থাকলো? অরবিটালই তো এস আর পি আর শঙ্কর, হয় এস না হয় পি আর না হয় শঙ্কর। এই তিন ধরনের অরবিটালে তো সিগমা পাই ঘটে নাকি? তাহলে শঙ্কর অরবিটালেও ঘটে না, যেখানে এস অরবিটাল থাকবে সেখানেও ঘটে না। তাহলে কোথায় ঘটে? কমেন্ট করো সবাই, কোথায় ঘটে পাই বন্ধন? দ্রুত কমেন্ট করো, দ্রুত। শঙ্কর অরবিটালেও ঘটে না, এস অরবিটালেও ঘটে না, তাহলে শুধু ঘটে কোথায়? যেখানে পি অরবিটাল থাকে, যেখানে পি অরবিটাল থাকে। এবং পি অরবিটালেও ক্ষেত্রে কি, পি অরবিটালের ক্ষেত্রেও পাই বন্ধন ঘটে, আগে মুখোমুখি অধিক্রমণ হয়ে যায় তখন সিগমা হয়। দুইটা পি এর মধ্যে আগে মুখোমুখি অধিক্রমণ হয়ে যায় তখন কি হয়? পি হয়। মুখোমুখি অধিক্রমণের পর পাশাপাশি অধিক্রমণ হয়, মুখোমুখি অধিক্রমণের পর কি হয়? পাশাপাশি অধিক্রমণ হয়। কি ব্যাপারটা ক্লিয়ার? এবার কি ক্লিয়ার কিনা আমাকে জানো, ক্লিয়ার কিনা জানাও। ওকে, আমরা এখন সিগমা পাই নিয়ে আরেকটু আলোচনা করে আমরা আলোচনা শেষ করে দেব সিগমা পাই নিয়ে। হ্যাঁ, ওকে, আমি কিছু বৈশিষ্ট্য পড়াচ্ছি। যেমন দেখো এইখানে এই অধিক্রমণটা কমেন্ট করতে থাকো সবাই। আমি বল দিই এটা এখানে কি ঘটে, সিগমা ঘটে নাকি পাই ঘটে? এস অধিক্রমণে কি ঘটে, সিগমা নাকি পাই? নিশ্চয়ই সিগমা। কোনো পাই বন্ধনে গঠনে এস অরবিটাল অংশগ্রহণ করবে না। এসপি এখানে যেহেতু এস আছে তার মানে এখানেও কখনো কি সম্ভব না, এসপির এখানেও কিন্তু কখনো কি সম্ভব না, পাই সম্ভব না, অল টাইম সিগমা হবে। এখানে কি হবে? এইটা সিগমা, এইটা গঠনের পর যখন পাশাপাশি অধিক্রমণটা হচ্ছে তখন সেটাকে আমরা পাই বলছি, রাইট? হ্যাঁ, এটা সিগমা, এটা গঠনের পর যখন পাশাপাশি অধিক্রমণ হচ্ছে তখন আমরা তাকে কি বলছি? পাই বলছি। আর নিশ্চয়ই ব্যাপারটি ক্লিয়ার। হ্যাঁ, এবং শঙ্কর অরবিটাল নিয়ে আমরা আলোচনা করব। শঙ্কর নিয়ে আমাদের মূল পড়া, আগামী পড়া, তো ওইটা নিয়ে আমরা কথা বলবো। স্যার সব অনুগঠনের সময় সিগমা বন্ড হবে। আচ্ছা, ও বলছে সব অনুগঠনের সময় সিগমা বন্ড হবে কিনা। যদি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়, অনুগঠন তো অনেকভাবে হয়। যদি এখন আয়নিক বন্ধনের মাধ্যমে অনুগঠন হয় তখন তো হবে না। যেখানে ইলেকট্রন শেয়ার হবে, ভালো করে বোঝো, যেখানে ইলেকট্রন শেয়ার হবে সেখানে সিগমা হবেই। সিগমা হওয়ার পর যদি সম্ভব হয় তাহলে কি হবে? পাই হবে। কি ব্যাপারটা ক্লিয়ার? যে প্রশ্ন করেছিলা আত্রিকা, হ্যাঁ ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা আমরা কিছু সিগমা পায়ের বৈশিষ্ট্য পড়ে নেব। ওকে,
তবে চাইলে তোমরা আরেকটা এক্সক্লুসিভ পড়া পড়তে পারো। আমরা নিশ্চয়ই বুঝে গেছি সিগমা বন্ড হয় এসএস, এসপি আর পিপি, এই যে তিনটার ক্ষেত্রেই সিগমা বন্ড হয়, আর পাই বন্ড হয় শুধু পিপি। এছাড়া এর বাইরেও সিগমা হতে পারে, কোথায়? যদি শঙ্কর অরবিটাল হয়, শঙ্কর অরবিটাল নিয়ে পরে আলোচনা হবে। ওকে, এসএস, এসপি, পিপি, আর এখানে শুধু পাই হয় পিপিতে, আর কোথাও পাই হয় না। আচ্ছা, তার মানে বুঝলাম কি যে সিগমা তো তিন ধরনের হচ্ছে, এস বনাম এস, এস বনাম পি, পি বনাম পি। সিগমাই হচ্ছে তিন ধরনের, খেয়াল করেছো? সিগমাই হচ্ছে তিন ধরনের, কি কি? এস এস, এসপি, পিপি। এখন আমার কোশ্চেন তোমাদের কাছে, আইকিউ থেকে উত্তর দাও, এস এস, এসপি, পিপি কোন সিগমা বেশি শক্তিশালী? এস এস, এসপি এবং পিপি কোন সিগমা বেশি শক্তিশালী বলো? হ্যাঁ, অলরেডি অর্পিতা কমেন্ট করছো কি পিপি, রাইট? তুমি নিশ্চয়ই জানো। একজন বলছে এসএস। ওকে, আচ্ছা, হ্যাঁ, আসলে অনেকে এসএস বলে, ঠিক আছে, কেন বলে তারাই ভালো জানে, হয়তোবা আইডিয়া করে বলে বা মনে হয় তাই বলে, কিন্তু এইখানে পিপি হয়, কারণ পিপিতে অধিক্রমণের পরিমাণ বেশি। পি অরবিটাল নির্দিষ্ট দিকে থাকে না, এই যে দেখো এখানে, এটা তো এই অক্ষ বরাবর, এটা তো এই অক্ষ বরাবর, এটা তো গোল, এটা গোল। এখানে যখন এস এর সাথে এস এর ওভারল্যাপ হয়, তখন এই ওভারল্যাপের যে এরিয়াটা, সেটা যতটুকু একটাকে ওভারল্যাপ করে, পি এর সাথে পি এর ওভারল্যাপটা বেশি হয়। তুমি এটা তর্কে বুঝতে পারবো না কখনোই, বাস্তবে চিত্র সম্পর্কে জানতে হবে। তো জাস্ট বুঝে নাও যে পি আর পি এর মধ্যে ওভারল্যাপ বেশি হয় এস এস এর থেকে। তাই পিপি যেহেতু ওভারল্যাপ বেশি হয়, আর এজন্য কি হয়, মানে সিগমা বন্ড না, পিপি সিগমা বন্ডটা বেশি শক্তিশালী হয়। বলো ক্লিয়ার কিনা, আমাকে জানাও সবাই জানিয়ে দাও ক্লিয়ার কিনা, দ্রুত জানাও। ওকে, আচ্ছা, এইবার আমরা দেখব কি দেখব, আমরা প্র্যাকটিস দেখব। আমরা তো বললাম দুটি পরমাণুর মধ্যে একটা বন্ড যদি তৈরি হয় তখন এটা সিগমা, যদি দ্বিবন্ধন তৈরি হয় তখন কি হবে বলো তো? একটি সিগমা একটি পাই। ত্রিবন্ধন তখন কি হবে, দ্রুত কমেন্ট করো। একক বন্ধন মানে সিগমা বন্ধন, দ্বিবন্ধন মানে একটি সিগমা একটি পাই, ত্রিবন্ধন মানে কি? একটা সিগমা দুইটা পাই, একটা সিগমা দুইটা পাই। চমৎকার, একটা সিগমা দুইটা পাই। তাহলে দ্রুত কমেন্ট করবা, এই যোগে কয়টা সিগমা কয়টা পাই, এই যোগে কয়টি সিগমা কয়টি পাই? দ্রুত কমেন্ট করো, এই যোগে কয়টি সিগমা কয়টি পাই বন্ধন রয়েছে? এই যোগে কয়টি সিগমা কয়টি পাই বন্ধন রয়েছে? একটা সিগমা একটা পাই, রাইট? ওকে, দেখো অনেকে বলছে একটা সিগমা একটা পাই, আসলে এমন না। এই দেখো এমন, এই দেখো এমন, রাইট? তাহলে কি 1 2 3 4, এই ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা, তাহলে মোট 5টি সিগমা, একটি পাই, 5টি সিগমা একটি পাই। ওকে, 5টি সিগমা একটি পাই, এই তো চমৎকার, 5টি সিগমা একটি পাই। এবার দ্রুত কমেন্ট করবো সবাই, ফেসবুক এবং জুমে যারা আছো। হ্যাঁ, এই যৌগে কয়টি সিগমা কয়টি পাই? এই যৌগে কয়টি সিগমা কয়টি পাই? 3টা সিগমা 2টা পাই, অনেকে বলছো। আচ্ছা, খেয়াল করে দেখো কয়টা সিগমা কয়টা পাই। এই যে ট্রিপল বন্ডের মধ্যে নিশ্চয়ই একটা সিগমা 2টা পাই, আর এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, তাহলে 3টি সিগমা আর 2টি পাই। 3টি সিগমা 2টি পাই, 3টা সিগমা 2টা পাই। ক্লিয়ার? 3টা সিগমা 2টা পাই। ক্লিয়ার কিনা আমাকে জানাও। হ্যাঁ, সবাই জানাও এটা ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা, আমরা এবার কথা বলবো সংকরণ নিয়ে। হ্যাঁ, সিগমা পাই যদি ক্লিয়ার হয়ে যায়, সংকরণ নিয়ে একটু আলোচনা আজকে শুরু করব, আগামী দিন। হ্যাঁ, আমরা এটা নিয়ে মূল আলোচনা করব। কি বলো, ক্লিয়ার? আমরা কি সংকরণ নিয়ে আলোচনা করব আজকে? বলো, কি বলো, আজকে সংকরণ শুরু করব নাকি আগামী দিন শুরু করব? সিগমা পাই কি ক্লিয়ার কিনা, আমি তোমার সাথে একটু মাইক্রোফোনে কথা বলি। আচ্ছা, নেক্সট দিন চাচ্ছ, তাহলে নেক্সট দিনই শুরু করবো, অসুবিধা নাই। তোমরা আমাকে একটু বলো, সিগমা পাই কিন্তু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা?
অনেক ভালো বুঝেছো, ধন্যবাদ তোমাদেরকে, অনেক ধন্যবাদ। তোমরা ফেসবুক জুমে যারা ক্লাস করছিলাম মোটিভেটেড হয়ে ক্লাস করেছো শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা ওকে, তাহলে আজকে থাক, আগামী ক্লাসে আমরা সংকরণ নিয়ে আলোচনা শুরু করব। ওকে, আচ্ছা ওইটা ডি অরবিটাল ওভারল্যাপ কী হয় এটা নিয়ে আপাতত তোমার চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? এটা সংকরণ পড়ো, অটোমেটিক বুঝবা। তাহলে নো মোর টুডে, ইনশাল্লাহ আগামী সোমবার রাত 9:15-তে দেখা হচ্ছে। সবাই ক্লাসের ঠিকমতো থাইকো। সংকরণের উপর সব মিলিয়ে 4টা ক্লাস করলে দেখবা একদম সংকরণ নিয়ে ইনশাল্লাহ তুমি বোর্ড এবং একাডেমিক এবং অ্যাডমিশন কোথাও গিয়ে আর আটকাচ্ছ না। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই পড়াশোনা করো, যা পড়ালাম আজকে, হ্যাঁ।